মধ্যে অন্যতমই হলো নতুন বইয়ের ঘ্রাণ। বই পেয়ে আমি অনেক খুশি। স্কুলে স্কুলে উৎসবের আমেজ, বছরের প্রথম দিন পাঠ্য বই পেল কোমলমতিরা। প্রচ্ছদে জুলাই বিপ্লবের গ্রাফিতি। 20 জানুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া সম্ভব, জানালেন উপদেষ্টা। নতুন বছরের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, সন্ত্রাস মুক্ত রাজনীতির প্রত্যয় নেতাদের। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চায় বিএনপি। অভ্যুত্থানে শহীদ ও আহত 2200-র বেশি পরিবার পেয়েছে অর্থ সহায়তা, দ্রুতই পাবেন বাকিরাও, জানালেন সার্জিস। তালিকা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা ঠেকাতে সচেষ্ট ফাউন্ডেশন। এবং পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। পূর্বাচলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি তুষার ইমন। স্কুলে স্কুলে উৎসবের আমেজ, বছরের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে পাঠ্য বই পেল কোমলমতিরা। নতুন বইয়ের প্রচ্ছদে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের গ্রাফিতি, বেড়েছে কাগজ ও ছাপার মান। তবে সব বই না পাওয়ার আক্ষেপ অনেকের। 20 জানুয়ারির মধ্যে সবাই পাবে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। আর শিক্ষা উপদেষ্টা জানান, একচেটিয়া ছাপা বাণিজ্যকে উন্মুক্ত করে সুশৃঙ্খল করতে সচেষ্ট সরকার। শাহিনুর রহমানের ক্যামেরায় শাকির আহমেদের রিপোর্ট। নতুন বছরে নতুন বই নিতে স্কুলের আঙ্গিনায় শিক্ষার্থীরা। অধীর আগ্রহে অপেক্ষার পর হাতে বই পেয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে নবোদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়ার কথা জানায় শিক্ষার্থীরা। 7টার দিকে ঘুম থেকে উঠে আমি বইয়ের আনন্দ অনেক খুশি, রেজাল্টের খুশি এবং নতুন শ্রেণীতে ওঠার এবং নতুন বই পাওয়ার আনন্দ খুবই মজা লাগছে। আমি কয়েকবারই বইয়ের গানটা শুনেছি। কালকে থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম এই নতুন বইটা পাওয়ার জন্য। স্বপ্ন তাদের আকাশ ছোঁয়ার, তবে দেশমাতৃকার তরে নিজেকে উৎসর্গ করার কথাও গুরুত্ব পাচ্ছে তাদের কণ্ঠে। বইগুলো পড়ে আমার ভবিষ্যতে স্বপ্ন পূরণ করতে চাই। ডাক্তার হয়ে আমি সব মানুষের সেবা করতে চাই। এবার পাঠ্য বইয়ের প্রচ্ছদে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের গ্রাফিতি। শিক্ষার্থীদের নেতৃত্বে এই অর্জনের চিহ্ন স্থান পাওয়ায় খুশি শিক্ষক ও অভিভাবকরা। আমরা তোমাদেরকে ভুলবো না, এটার মধ্যে আবু সাঈদের মুগ্ধর ছবি আছে, এটা দিয়ে আমরা খুব মজা পেয়েছি। জুলাই বিপ্লবের ইতিহাস, ঐতিহ্য অথবা গ্রাফিতি আমাদের বইতে আছে, এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। গত কয়েক বছর নিম্নমানের বই নিয়ে সমালোচনা হলেও এবার বইয়ের কাগজ ও ছাপার মান নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। বইয়ের মানটা এতটা ভালো হয়েছে এবং কি পেন্টিংটা অনেক সুন্দর হয়েছে, স্পষ্ট হয়েছে। আগের বছর যেটা ছিল অক্ষরগুলো দেখা যাইতো না, অস্পষ্ট হতো। এবার কিন্তু ক্লিয়ার, দেখেন বইটা একদম ক্লিয়ার। তবে বছরের প্রথম দিনেই ফুল সেট বই না পাওয়ায় অনেক শিক্ষার্থী ও অভিভাবকের আছে আক্ষেপও। 6টা বই পেয়েছি, বাট আরও কিছু বই আছে যেগুলো আমাদেরকে পরে দেওয়া হবে হয়তো। প্রথম 3টা বই পেল, এখনো বাকিটা পাই নাই, এখন দেখি কি হয়। তবে জানুয়ারির মধ্যেই সব শ্রেণীর বই দেয়া হবে বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 20 তারিখের মধ্যে সকল বই যাবে। এদিকে মুদ্রণ শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে মিলে শিক্ষা মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদককে বলা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। বই ছাপার একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরো উন্মুক্ত করব। আমাদের মন্ত্রণালয়ে যে দুর্নীতি হচ্ছে তার জন্য আমরা দুদককে বলবো। এবার প্রাথমিক ও মাধ্যমিকের 441টি বই পরিমার্জন করা হয়েছে, আর 40 কোটিরও বেশি বই ছাপাচ্ছে সরকার। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ আর উদ্দীপনা কাজ করছে তা যেন সারা বছর অব্যাহত থাকে, এমনটি প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাই। সমসংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও জেলায় জেলায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক ছাড়াও পার্বত্য 3 জেলার শিক্ষার্থীদের দেয়া হয়েছে মাতৃভাষার বই। তবে সব শ্রেণীর বই না পাওয়ার আক্ষেপ অভিভাবকদের।
পৌষের কনকনে শীত উপেক্ষা করে নতুন বই নিতে স্কুলে স্কুলে কোমলমতিদের ভিড়। জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সবখানেই একই দৃশ্য। নতুন বছর শুরু হলেও অনেক জেলায় এখনো পৌঁছেনি পুরো সিলেবাস কিংবা মাধ্যমিকের বই। ময়মনসিংহে বইয়ের চাহিদা ছিল ৩৪ লাখ, তবে প্রথম দিনে ৩টি শ্রেণীর মিলেছে ১৩.৫ লাখ। এতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন অভিভাবকরা। নতুন বছরে বই পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। ১০ম শ্রেণীতে প্রথম নতুন বই পেলাম, আমাদের 3টা বই দেওয়া হয়েছে। আজ আমরা বই পেয়ে এদিকে আমার খুব খারাপ লাগতেছে। বছরের 1 তারিখে একটা বাচ্চারা বই পাবে, এটার একটা যে তাদের আনন্দ, সেটা তো আজকে ম্লান হয়ে গেল। কর্তৃপক্ষ যদি খুব দ্রুত বইটা দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। যদিও আগামী 2 দিনের মধ্যে প্রাথমিকের বাকি শ্রেণীর এবং মাধ্যমিকের সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলে আশা প্রশাসনের। ক্লাস 4-এর এবং 5-এর আমরা বই পেয়েছি, আর বাকি বইগুলো অতি তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে। আশা করছি আগামী 20 তারিখের মধ্যেই আমরা আমাদের সমস্ত বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবো। পার্বত্য 3 জেলার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও পাঠ্য বইয়ের পাশাপাশি হাতে পেয়েছে নিজেদের মাতৃভাষার বই, তবে সেখানেও রয়েছে সংকট। আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগতেছে। বই পেয়ে আমি অনেক খুশি। এবার বগুড়ার ১,৬০০টি, ময়মনসিংহে ৪,৭১৯টি এবং নাটোরে ১,৩৪৫টি সহ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আগে সংস্কার, পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুঈন খান। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে একথা বলেন তিনি। বলেন, সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে। এ যেন মুক্ত প্রাণের উন্মাদনা, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে শঙ্কাহীন পদচারণা। হামলা, মামলা, খুন, গুম উপেক্ষা করে ৪৬ বছরে জাতীয়তাবাদী ছাত্রদল। শীতের সকালে তাই স্লোগানের উত্তাপ, খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মীর সরব উপস্থিতি। দিনব্যাপী আয়োজনে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। নতুন বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ছাত্রদল নেতাদের। বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদের অবরণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। আগে সংস্কার, পরে নির্বাচন, এমন বক্তব্য অর্থ বহন করে না মন্তব্য করে নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানান মঈন খান। আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ছাত্রদল তার জীবন বাজি রেখে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব 1979 সালের 1 জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানান কর্মসূচি হাতে নেয় সংগঠনটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে পালিত হলো ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। কেক কাটা, আলোচনা সভা, র্যালি সহ নানা আয়োজন করে সংগঠনটি। সন্ত্রাসমুক্ত রাজনীতির প্রত্যয় নেতাকর্মীদের। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, হাতি ঘোড়া আর বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য র্যালি। উৎসব মুখর পরিবেশে পালিত হলো ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার সকালে দিবসটি উপলক্ষে জেলা, উপজেলা সহ প্রতিটি শাখা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড়িয়ে ও কেক কাটেন নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে অংশ নেয় শিশুরা। এছাড়াও গ্রাম বাংলার আবহমান চিত্র ফুটিয়ে তুলতে কৃষক ও জেলে সাজেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আয়োজন করা হয় আলোচনা সভারও। এতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনকর্ম ও বর্ণাঢ্য রাজনীতি তুলে ধরা হয়। স্বৈরাচার শেখ হাসিনা শিকলে বন্দী ছিল সারা বাংলাদেশ, আমরাও তাদের নির্যাতন নিপীড়নের মধ্যেই ছিলাম। তারেক জিয়ার যে বাংলাদেশ যে বিনির্মাণ করতে যাচ্ছে, সেই বাংলাদেশে আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী ঘোষণাপত্র তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয় বলে জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা পরিষদের সভা শেষে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এর আগে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। রিজওয়ানা হাসান জানান, নতুন বছরে সরকারের প্রধান 3টি লক্ষ্য জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিত্যপণ্য দাম স্বাভাবিক রাখাও সরকারের লক্ষ্য। উপদেষ্টা বলেন, সরকারের অবস্থান হচ্ছে শেখ হাসিনার উপস্থিতিতে বিচার করা। আর কোনো দল নির্বাচন করবে কি করবে না তা নির্বাচন কমিশন বলতে পারে। আওয়ামী লীগ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল, তবে তারাও কিন্তু প্রথম থেকে এটা ক্লিয়ার করেছে যে তারাও চাচ্ছে সকল দলমত নিয়ে। কিন্তু যে সময় থেকে যে সময়ের মধ্যে চাওয়া হয়েছে, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না একটা ঐক্যমতে পৌঁছানো। সেজন্যই আমি মনে করি যে 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। পূর্বাচলে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন তিনি। বলেন, প্রয়োজনে এর খরচ বহন করবে সরকার। এছাড়া নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে বসেছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয় ব্যবসায়ীদের মিলন মেলায়। শিল্প বাণিজ্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন বিদেশি ব্যবসায়ী প্রতিনিধিরাও। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রতিটি উপজেলায় বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন। তিনি বলেন, এর মাধ্যমে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা। এর জন্য প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে, এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। বাংলাদেশের রপ্তানি বাজারকে আরো সমৃদ্ধ করতে নতুন নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকার সর্বাত্মক সহযোগিতা করবে তাদের। আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয়ে বিবেচনাক্রমে পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত, বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার, বর্ষের সেরা পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ 8টি দেশ অংশগ্রহণ করছে, আর মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পূর্বাচলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশে 29তম বারের মতো আসর বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সকালে এই মেলাটির উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
এবং আমরা সকাল থেকেই এই মেলা প্রাঙ্গণে অবস্থান করছি এবং যেটা দেখতে পেরেছি যে সকালের দিকে মেলার প্রথম দিন হিসেবে ক্রেতা দর্শনার্থীদের সমাগম কিছুটা কম থাকলেও দুপুরের পর অর্থাৎ বিকেল নাগাদ কিন্তু ক্রেতা দর্শনার্থীদের সমাগম বাড়তে শুরু করেছে এবং তারা যেটি জানিয়েছেন যে এবারের মেলার যে আয়োজন সেই আয়োজনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বাদবাকি যে আয়োজন টোটাল আয়োজনটাকেই তারা পরিচ্ছন্ন এবং গোছানো বলেই মতামত ব্যক্ত করেছেন আমাদের কাছে। এবং একই সাথে আমরা যেটা দেখেছি যে মেলা প্রাঙ্গণের বাইরে অর্থাৎ গেটে আর্মফোর্স পুলিশ সদস্য, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অবস্থান করছেন এবং মেলা প্রাঙ্গণের ভেতরেও কিন্তু তারা একরকম তৎপর রয়েছেন, যে কারণে সার্বিক নিরাপত্তার বিষয়টি মোটামুটি নিশ্চিতই বলা যায়। একই সাথে ব্যবসায়ীরা যেটা বলছেন যে গত বছর নির্বাচনের কারণে এই মেলাটি শুরু করতে দেরি হয়েছিল, যে কারণে ব্যবসায়িক কিছুটা ঘাটতির মুখে পড়েছিলেন তারা। এবছর নির্ধারিত সময়ে অর্থাৎ জানুয়ারির 1 তারিখে মেলাটি শুরু হবার কারণে গত বছরের যে ঘাটতি সেটি তারা পুষিয়ে নিতে পারবেন বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে জুলাই অভ্যুত্থানের পর এবারের এই মেলার আয়োজক সংস্থা কিন্তু কিছুটা ভিন্নতা এনেছে এবারের আয়োজনে। তারা এবার এখানে জুলাই চত্বর এবং 36 চত্বর নামে দুটি চত্বর রেখেছে এবং একই সাথে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে তারা কিন্তু বাণিজ্য মেলায় একটি প্রাঙ্গণ রেখেছেন যেটির নাম দেওয়া হয়েছে ইউথ প্যাভিলিয়ন, যেখানে তরুণ উদ্যোক্তারা এসে খোঁজখবর নিতে পারছেন তারা কোন পণ্য নিয়ে কাজ করতে পারবেন এবং দেশের বাণিজ্যে তারা কীভাবে অবদান রাখতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবারে যে স্টলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে অর্থাৎ 361টি স্টল যে রয়েছে এখানে, সেগুলো কিন্তু সরাসরি ব্যবসায়ীদেরকে সরাসরি এসব স্টল বরাদ্দের জন্য দৌড়ঝাঁপ করতে হয়নি। প্রথমবারের মতো এবার কিন্তু অনলাইনেই বরাদ্দ নিতে পেরেছেন তারা। একই সাথে সাধারণ যারা দর্শনার্থী ক্রেতা রয়েছেন তারা কিন্তু এবার প্রথমবারের মতো অনলাইন টিকিটিংয়ের মাধ্যমে কিন্তু এসে মেলায় ঢুকতে পারছেন। সব কিছু মিলে যদি বলি, এবারের মেলা কিন্তু চলছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলাটি চলবে রাত 10টা পর্যন্ত। তো পূর্বাচল থেকে আন্তর্জাতিক মেলা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। পূর্বাচল বাণিজ্য মেলা থেকে সাথে ছিলেন সহকর্মী MS আরেফিন। নতুন বছর, নতুন দিন, নতুনভাবে পথ চলা। কৃষক থেকে শ্রমিক, চাকুরিজীবী থেকে অর্থনীতিবিদ, সবাই চাইছেন বছরটি হোক স্বস্তির, শান্তির। বাজারে গিয়ে যেন না পুড়ে হাত, কৃষক যেন পায় ন্যায্য দাম, শ্রমিক যেন মজুরিতে না ঠকেন, অর্থনীতিবিদ যেন চলে নীতি মেনে, এমন প্রত্যাশা সবার মনে। আরও জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সকালে সূর্যের আগমনী বার্তায় শুরু হলো 2025 সালের যাত্রা। পৈতৃক সূত্রে 2 বিঘা সম্পত্তি পাওয়া ধামরাইয়ের কৃষক মোহাম্মদ লিটুল 2024 সালটা কেটেছে কষ্টে, কিন্তু নতুন বছর যেন বয়ে আনে সুখের বার্তা, সেই প্রত্যাশা তার। সরকার যে কোনো একটা পরামর্শ করে দিবে, সহযোগিতা করবে। কৃষকের প্রত্যাশা নতুন বছরে দাম কমবে সার, কীটনাশক সহ বিদ্যুৎ বিলের। তা না হলে উৎপাদনের খরচের সাথে মিলবে না তার লাভের হিসাব। ঠিক একই রকম প্রত্যাশা কৃষক সিরাজুল ইসলামেরও। সব জিনিসের দামে কমে যাবে, তাহলে কৃষি কামড়ও পোষাইবে। জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনাই বেশিরভাগ মানুষের চাওয়া। যখন মূল্যস্ফীতি 11.5% ছুঁই, তখন পণ্যের দাম কমাতেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা। বাগবিতণ্ডা এড়াতে দাম কমানোর পক্ষে বিক্রেতারাও। সিন্ডিকেট না থাকে এখন যে তরকারির দাম কম আছে ওইভাবেই থাকুক। 24 সালে অনেক দাম বাড়ছে, আমাদের আশা 25 সালে এগুলোর দাম কমবে। বুক ভরে দীর্ঘশ্বাস ফেলা, দিনে এনে দিনে খাওয়া স্বল্প আয়ের মানুষের আশা নতুন বছরে বাড়বে তাদের মজুরি, কমবে জীবনযাপন খরচ। তার মতন পরিবারদের নিয়ে খুব কষ্ট। 8,000 টাকা এই বছরে 9,000 টাকা ঘর ভাড়া। মধ্যবিত্ত চাকরিজীবী শ্রেণীর কাছে নতুন বছর মানে বাড়ি ভাড়া ও বাচ্চার পড়াশোনায় নতুন খরচ যোগ হওয়া। তাই তো বেতন বৃদ্ধি ও চাকরির নিরাপত্তা তাদের কাছে বড় প্রত্যাশা। জুনিয়র লেভেলে যারা আছেন তারা যে সবসময় বৈষম্যের শিকার হবে সেটা আমরা চাই না। চাকরিজীবীরা ভালোভাবে থাকতে পারি, বাঁচতে পারি এবং জানমালের নিরাপত্তার সাথে সংযোজিত হয়। অর্থনীতিবিদদের আশা, মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় মাত্রায় রাখতে সরকার নতুন বছরে বাজার ব্যবস্থাপনার উপর নজর দিবে। এজন্য সঠিক পরিসংখ্যানের উপর জোর দিয়েছেন। কেউ যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট না করতে পারে, বাজার ব্যবস্থাপনা যে কমিটি আছে সেটাকেও যদি সম্পৃক্ত করা যায়, তাহলে সাপ্লাই চেইনটা যদি স্মুথলি চলে, আমাদের মনিটারি পলিসি ঠিক আছে, ফিসক্যাল পলিসিতেও কিছু উদ্যোগ গ্রহণ করেছে, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। আরেক বলি যে আমরা স্বয়ংসম্পূর্ণ, তাহলে সেটা আমাকে ওই শ্রেণীভাবে আমদানি কেন করতে হবে? এইখানে যে একটা নেটওয়ার্ক, এই জায়গাতে কিন্তু সরকারের অনেক দুর্বলতা আছে, এই জায়গাটা পরিষ্কার হওয়া উচিত।
গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কারো ব্যক্তিগত লক্ষ্য, আবার কারো চাওয়া দেশ আর জাতির কল্যাণ। বয়স আর ব্যক্তিভেদে গল্পগুলো ভিন্ন হলেও নতুন বছরে আবারও সবকিছু নতুন করে পাওয়ার প্রত্যাশায় সবাই। আশা 24-এ যে দাবিগুলোর মধ্যে দিয়ে এসেছে বড় পরিবর্তন, তার সবগুলোই বাস্তবায়ন হবে নতুন বছরে। নতুন বছরের প্রথম সূর্য, যদিও সব সূর্যই এক, কিন্তু দিন, মাস আর বছরের হিসেবে বিশ্বের বুকে হাজির হয়েছে আরও একটি বছর, নতুন করে পথ হাঁটার সংকল্প। বাংলাদেশের জন্য 2024 ছিল ঘটনাবহুল। ত্যাগ আর অর্জনের 24 পেরিয়ে অগাধ স্বপ্ন আর সম্ভাবনার নতুন বছর। তাই তো অধরা স্বপ্নকে ছোঁয়ার বাসনায় আবারও গল্প বোনার শুরু। আরে ধরাধরি না থাকক, ওই ধরনের একটা বাংলাদেশ আমি চাই। সব যেন পূরণ হয়, মানুষের, জনগণের যেন সবকিছু পূরণ হয়, এটাই আশা। ধোয়া ওঠা চায়ের কাপে বছরের প্রথম সকাল আয়েশি ভঙ্গিতে শুরু হলেও নতুন দিনের লক্ষ্য যেন রঙিন বেলুনের মতো আকাশ ছোঁয়া। আশা করব নতুন বছরে যাতে সব প্রবলেমগুলো সলভ করে, শিক্ষা ব্যবস্থা উন্নত করে। অবশ্যই নতুন বছরে আমার প্রত্যাশা থাকবে যে আমরা সবাই যেন সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে থাকতে পারি। আমরা আসলে নতুন একটা দেশ পেয়েছি। গেল বছরে চাপা পড়া ব্যক্তিগত স্বপ্নগুলো নতুন বছরে আবারও জেগে উঠছে। তাই তো আগামী দিনে সবটুকু দিয়ে পরিবার আর বান্ধব নিয়ে ভালো থাকার প্রত্যয়। ফ্যামিলি আমার জন্য অনেক কিছু করছে, যে নতুন বছর হিসেবে তাদের জন্য যে কিছু করতে পারি সেটা নিয়ে আমার প্রত্যাশা। পরের বছরটা এতটুকুই প্রত্যাশা, জানি এই বছরের মতো ভালো রেজাল্ট হয়, আল্লাহ জানি সবাইকে বাঁচিয়ে রাখে। বিগত বছর জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল সংস্কার আর পরিবর্তন। সেই দাবি পূরণে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল ঘটাতে সাধারণের কণ্ঠে সবাইকে এগিয়ে আসার আহ্বান। সাধারণ মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারে, চলতে পারে, এই আশাবাদী সরকারের কাছে। আমরা চাই যে একটা নতুনত্ব আসুক, রাজনীতির মধ্যে একটা নতুনত্ব আসুক। সবকিছু মিলে আমাদের 25 সালটা আমি আশা করি ভালো হবে। নতুন বছরে 56,000 বর্গমাইলের এই দেশে নেমে আসুক শান্তি, সম্প্রীতি আর সৌহার্দ্য। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক 18 কোটি মানুষ। ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছরের গল্প বোনার শুরু। তবে পেরিয়ে আসা 2024 কোনোভাবেই ভুলে যাবার মতো বছর নয়। তাই তো সাধারণ মানুষের প্রত্যাশা, বিগত দিনে ত্যাগ আর অর্জনের যেই গল্প জমা হয়েছে, সেই গল্পের শক্তিকে পুঁজি করে সামনে এগিয়ে যাবে প্রিয় দেশ। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। 2025 সাল হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। বুধবার সাংবাদিকদের এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এদিন 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে 5 জনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল সুজনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর মানুষের প্রত্যাশা ও চাপ রয়েছে। সেই কারণে 2025 হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় সেই আকাঙ্ক্ষা, জাতীয় সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, বিবেচনায় রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা চেষ্টা করব 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। প্রধান বিচারপতির সম্মতি পেলে ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই আগস্টের গণহত্যা, গুম খুনের বিচারে আদালতের কার্যক্রম শুরু হবে বলেও জানান তাজুল ইসলাম। বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম যে উনি যদি, যেহেতু এটা সুপ্রিম কোর্টের প্রেমিসেসের একটা অংশ, তিনি যদি এখানে এসে একদিন সময় দেন আমাদের এটা উদ্বোধন করার জন্য আনুষ্ঠানিকভাবে, সেই ব্যাপারে উনি ইতিবাচক সাড়া দিয়েছেন। এদিন আরও 4 জনকে প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত 628 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে ফাউন্ডেশন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ব্যাংক হিসেবে জমা পড়েছে 109,20,23,000 টাকার অনুদান। এর মধ্যে 47,32,00,000 টাকার সহযোগিতা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত 1,601 জন আহত আর্থিক সহযোগিতা পেয়েছেন বলে জানান সার্জিস। তিনি বলেন, আন্দোলনে সম্পৃক্ত নয় এমন অনেকে সুযোগ সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নতুন বছর অনেক বড় চ্যালেঞ্জ, এটা শুধু আমাদের ফাউন্ডেশনের জন্য না, পুরো দেশের জন্য। এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109 কোটি 20 লক্ষ। আর্থিক সহযোগিতা প্রদান করেছি 47 কোটি 32 লক্ষ। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 61 কোটি টাকার মতো। ভেরিফাইড শহীদের লিস্ট, সেখানে শহীদের সংখ্যা 826। এর মধ্যে আমরা অলরেডি আমাদের ফাউন্ডেশন থেকে চেক হস্তান্তর করেছি 628 জনকে, আর আমাদের মাত্র 198 জন শহীদ পরিবারের কাছে পৌঁছানো বাকি আছে। নির্বাচিত ও অন্তর্বর্তী সরকার মিলেও 2024 সালে জীবনযাত্রার ব্যয় বাগে আনতে পারেনি। ইচ্ছায় বা অনিচ্ছায় হোক, টাকা ছাপিয়ে সংকট কাটানোর চেষ্টা করেছে। রেমিটেন্স ও রফতানি আয় বাড়ায় কমেছে রিজার্ভের পতন। তবে রাজনৈতিক অস্থিরতার জেরে বিনিয়োগ স্থবিরতায় বাড়েনি কর্মসংস্থান। অর্থনীতির এমন দুর্দশা নতুন অর্থ বছরে কেটে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। বিস্তারিত ইয়ানুর সিফাতের রিপোর্টে। $20 বিলিয়ন রিজার্ভ, 110 টাকা ডলার রেট, 9.86% সাধারণ মূল্যস্ফীতি ও 9.5% খাদ্য মূল্যস্ফীতির চাপ মাথায় নিয়ে 2024 সালের শুরুতে দায়িত্ব নিয়েছিল আওয়ামী লীগ সরকার। ব্যাংক খাতের সংকট ও শেয়ার বাজারের অস্থিরতার মাঝেই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নিত্যপণ্যের দাম কমিয়ে ভোক্তাকে স্বস্তি দেয়া। তবে সিন্ডিকেটের কাছে ছিল অসহায় আত্মসমর্পণ। সেই অসাধু চর্চা এবং সেই অসাধু চর্চার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। উৎপাদক, পাইকারি থেকে ভোক্তা পর্যন্ত সবাইকে সমন্বয় করে সরকারের উপদেষ্টারা হাটে বাজারে দৌড়ঝাঁপ কম দেননি, কিন্তু তারাও অসহায় আত্মসমর্পণ করেছেন সিন্ডিকেটের কাছে। ব্যবসারা কত রকম যে আপনার সুবিধা পায়, আপনি নিজেও জানেন, অনেকে আপনার নিজেরাও জানেন না। নিত্যপণ্যের বাজারের মতো স্বস্তি ছিল না পুঁজি বাজারেও। বছরের প্রথম প্রান্তিকে ফ্লোর প্রাইস তুলে দিয়ে পুঁজি বাজারকে চাঙ্গা করার চেষ্টা সফল হয়নি। নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জগুলোতে বড় পরিবর্তন এনে নতুন সরকারও বাজার স্থিতিশীল করতে পারেনি। এক্সিম ব্যাংক একটা ভালো ব্যাংক, শক্ত ব্যাংক, আর একটু দুর্বল ব্যাংক হলো পদ্মা ব্যাংক। দুইটা ব্যাংকেরই এখন মিলন হয়ে গেছে। ব্যাংক খাতে লুটপাট ধামাচাপা দিতে একীভূতকরণের উদ্যোগ সফল করতে পারেনি হাসিনা সরকার। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে এসালম নিয়ন্ত্রিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেন। টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা না করার ঘোষণা দিলেও পরে তা রাখতে পারেনি। রিজার্ভের পতনে সরকার পরিবর্তনের আগে ডলারের দাম 118 টাকা ছাড়িয়ে যায়। তবে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর রেমিটেন্স প্রবাহ ও রফতানি আয় বাড়ায় পতন ঠেকানো গেছে। এতে ডলারের দাম 120 টাকায় স্থিতিশীল হলেও বছরের শেষে ডলারের দাম ছিল আবারও ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় ব্যাংকে আসা রফতানি আয় ও ইপিবির দেখানো আয়ে বিস্তর ফারাক নিয়ে আলোচনা ছিল 2024 সালের শুরুতেই। আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত ভালো সময় পার করেনি। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক ইন্ধন ও বেতন ভাতার পাশাপাশি চাকরি হারানোর ভয়ে দেখা গেছে শ্রমিক অসন্তোষ। তাই শ্রম পরিস্থিতি খতিয়ে দেখতে গঠিত হয়েছে শ্রম সংস্কার কমিশন। রাজনৈতিক অস্থিরতার বছরে নতুন করে খুব একটা বিনিয়োগে আসেননি উদ্যোক্তারা। বছরের বেশিরভাগ জুড়ে তাই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল এক অঙ্কের ঘরে। বিনিয়োগ কম হওয়ায় বাড়েনি কর্মসংস্থান। বিকল্প হিসেবে বিদেশে শ্রমিক রফতানিও বছর ব্যবধানে কমেছে। পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল। অর্থনীতির এমন দুর্দশার কারণ হিসেবে বিগত সরকারের সীমাহীন আর্থিক লুটপাটের ফিরিস্তি তুলে আনা হয়েছে অর্থনীতির শ্বেতপত্রে। এমন বাস্তবতায় 3.8% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে IMF। তবে আগামী অর্থ বছরে ঘুরে দাঁড়ানোর আশা তুলে ধরেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। নতুন বছর উদযাপনের আনন্দে মেতেছে রাজধানীবাসী। সেই খবর জানাতে এই মুহূর্তে হাতির ঝিলে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি সেখানে। হাতির ঝিলে মানুষের ভিড় এখন কিছুটা কমে এসেছে, তবে আজকে বিকেলে আমরা যেটা লক্ষ্য করেছি খ্রিস্টীয় নববর্ষ উদযাপনে
রাজধানীবাসী কিন্তু রাজধানীর হাতিরঝিল সহ যতগুলো স্পট রয়েছে ঘোরার মতো সবগুলো স্পটেই গিয়েছেন এবং ঘুরে ঘুরে দেখেছেন পরিবারের সঙ্গে আজকে বছরের যে প্রথম দিন সেই প্রথম দিনটি উদযাপন করেছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা এবছর আসলে কি চান। তারা সকলেই আমাদেরকে বলেছেন এবছর যাতে একটি সুন্দর বছর যাতে তাদের অতিবাহিত হয় সেই প্রত্যাশাই তারা করছেন। পাশাপাশি সকল বিশৃঙ্খলা যাতে মুক্ত থাকা যায় এই প্রত্যাশা তাদের রয়েছে। পাশাপাশি আমরা আজকে বিভিন্ন জায়গায় গিয়েছি, রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রের পয়েন্টগুলোতে গিয়েছি, আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছি, আমরা আজকে শিশু মেলার সামনে মানুষের অবস্থান দেখেছি। সব কিছু মিলিয়ে যেটা লক্ষ্য করেছি যে মানুষের মধ্যে কিন্তু সেই উৎসব মুখর পরিবেশটা আজকে ছিল। এছাড়াও আমরা এখন রয়েছি মূলত হাতিরঝিলেও আজকে পুরো বিকেলটা জুড়ে মানুষের অবস্থান ছিল। এখনও যে হাতিরঝিল হয়ে যে ওয়াটার ট্যাক্সিগুলো চলে এগুলো সাধারণ সময়ে মানুষ মূলত পরিবহনের কাজে ব্যবহার করলেও আজকে আমরা দেখেছি যারা পরিবার নিয়ে একটু সময় কাটাতে চান, পরিবারকে একটু সময় দিতে চান বছরের প্রথম দিন, তারা কিন্তু এখানে এসেছেন এবং সবার মুখে হাসি ছিল, সবার মনে সেই উৎফুল্লতা আমরা কিন্তু লক্ষ্য করেছি। পাশাপাশি তাদের অনেকেই দেখেছি এখানে কিন্তু অনেকের জীবিকার সঙ্গেও আজকের দিনটি গভীরভাবে জড়িত আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা সাধারণভাবে বেলুন বিক্রি করেন, সাধারণভাবে ছোটোখাটো ব্যবসা করে রাজধানীতে জীবনযাপন করেন তাদেরকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন পয়েন্টে তারা ছোট ছোট দোকান দিয়েছেন এবং সেখান থেকে তাদের যে বাড়তি আয় সেই বাড়তি আয়টুকু কিন্তু করছেন। এই ছিল রাজধানীর হাতিরঝিল থেকে আমার কাছে সর্বশেষ। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সে কথাই বারবার বলে আসছি, আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতে হয়েছে বহুবার, যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে হারিয়েছি, যারই ফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে, যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখনো পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনো দিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, বহুবার, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয় না। এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে, একটা ছাড়া 2টা লোককে তারা সরিয়ে নিয়ে যেতে পারেনি। কারণ বিএনপির যে রাজনীতি, এটা হচ্ছে এদেশের জনগণের মানুষের রাজনীতি। সেই রাজনীতি কি? রাজনীতির স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র। এই 3টে জিনিসের উপরে বিএনপির রাজনীতি মূল ভিত্তি। এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার যে জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন আমাদের দিয়ে গেছেন, 19 দফা কর্মসূচি দিয়ে গেছেন। তারই ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন। আর এই চলমান গণতন্ত্র আন্দোলনকে আরো বেগবান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছেন 2022 সালে। তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না, তা আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না, ইতিহাস তারা ভুলে গেছে। ওই 31 দফাকে নিয়ে আমাদের চেয়ারম্যান নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন, 31 দফা বোঝানোর চেষ্টা করেছেন, সর্বমহলে গেছেন, সব পেশাজীবীদের কাছে গেছেন। এখনো এই 31 দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা এই সংস্কার চাই। আর বিএনপির জন্ম তো হয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংস্কারের মধ্য দিয়ে। ছিলাম রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, নতুন বছরে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
পানি সম্পদ যদি ফেরত আনতে না পারেন, ভারতকে আপনি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন, কোনো জবাব পাননি, তাহলে কি আসলে ঢাকা দিল্লি রিলেশন? না, দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে, কারণ এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষেরই, আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো। প্রায়োরিটি হচ্ছে এই 3 গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক ভালো রাখা, এবং প্রায়োরিটি হচ্ছে আমাদের অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে যাতে স্টেবিলিটি এবং আরো ভালো অবস্থা সৃষ্টি হয়। বছরের প্রথম দিনে হকারদের পুনর্বাসন করে দৃষ্টান্ত স্থাপন করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ভাসমান কয়েকশো সবজি বিক্রেতাকে প্রথমবার চকবাজার কাঁচা বাজারের 2য় তলায় ব্যবসার সুযোগ করে দিলেন মেয়র। এতে যানজট কমার পাশাপাশি ভোগান্তি কমবে এলাকাবাসীর। ফুটপাতমুক্ত চট্টগ্রাম নগরীর চকবাজারের কাঁচা বাজার এলাকা এটি। একসময় রাস্তার দুপাশে সবজিসহ নানা ভাসমান দোকান বসিয়ে ব্যবসা করত হকাররা। এতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজটের কবলে পড়ে নাকাল হতে হতো শিক্ষার্থীসহ পথচারীদের। নগরবাসীর দুর্ভোগ কমাতে বছরের প্রথম দিনে কয়েকশো হকারকে পুনর্বাসন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চকবাজার কাঁচা বাজারের 2য় তলায় ভাসমান সবজি বিক্রেতাদেরকে পুনর্বাসন করেন তিনি। তবে এজন্য হকারদের কোনো খরচ করতে হচ্ছে না। নগরবাসীর দুর্ভোগ কমাতে এই উদ্যোগ বলে জানান সিটি কর্পোরেশন। যারা আজকে এখানে বসেছে, আজকে বৃষ্টি হলেও তারা এখানে নিরাপদে থাকছে, বেশি রোদ হলেও তারা এখানে নিরাপদে আছে, ধুলিবালি থেকেও তারা নিরাপদে আছে, এবং যারা ক্রেতা তারাও কিন্তু নিরাপদে এখানে এসে বাজারটা করতে পারছে। না হয় তারা যখন বাজার করতো রাস্তার মধ্যে যানজট লেগে থাকতো। সকাল থেকেই 2য় তলায় বসেছেন হকাররা, চলছে বেচাকেনা। মেয়রের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান বিক্রেতা ও সাধারণ মানুষ। ফুটপাতে বসে যাওয়া যাবে না, কাঁচা বাজার আছে, কাঁচা বাজার আসার জন্য এখানে আমরা অনুরোধ করছি, আমরা চলে যাচ্ছি। রাস্তাঘাটে মানুষের যাতায়াতের সমস্যা ছিল, গাড়ি ঘোড়ার দাম তো ছিল। এখন যেহেতু মেয়র সাহেবের নির্দেশে আমরা সিটি কর্পোরেশন বাজারে আসছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে ব্যবসা। খুব সুন্দর এই পরিবেশটা আমাদেরকে 5 বছর আগে দিতে হইতো। পরে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চকবাজারের পাশের ফুলতলা খাল পরিদর্শন করে নানা কাজের তদারকি করেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের খ্রিস্টীয় বর্ষবরণ, টাইম স্কয়ারে মানুষের ঢল, দেশে দেশে চোখ ধাঁধানো আলোর ঝলকানি, শান্তি আর সুন্দরের প্রত্যাশা। নতুন বছরের প্রথম দিনই সুখবর এলো প্রবাসী আয়। গেল ডিসেম্বরে দেশের রেমিটেন্স এসেছে $263 কোটি 90 লাখ, যা 2023 সালের একই সময়ের তুলনায় 35% বেশি। একই সঙ্গে গেল 5 অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান 2023 সালের ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল $199 কোটি। এর আগে 2020 সালের জুলাই মাসে রেকর্ড $259 কোটি রেমিটেন্স এসেছিল। এদিকে চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে রেমিটেন্স এসেছে $1377 কোটি, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 27.5% বেশি। পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন 3টি প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাহিনপুকুর সিরামিক্স। আগামী 3 বছরের জন্য 10 জনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, চার্টার্ড অ্যাকাউন্ট, সেনা ও সরকারি কর্মকর্তা এবং শিল্প খাত সংশ্লিষ্টরা নিয়োগ পেয়েছেন। BSEC জানায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নিয়োগ। প্লট কেনা বেচায় এখনও দালালের দৌরাত্ম্য আছে বলে জানিয়েছেন রাজউকের পরিচালক মনির হোসেন হালদার। বিকেলে রাজউকে দুদকের অভিযান চলার সময় একথা বলেন তিনি। অভিযানে প্রবাসীদের হয়রানি সহ রাজউক থেকে তাদের ফাইল গায়েব ইস্যুতে প্রশ্ন করেন দুদকের কর্মকর্তারা। অভিযোগ স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন রাজউক কর্মকর্তা। পরে জানানো হয় সিন্ডিকেটকে পার্সেন্টেজ না দিয়ে প্লট কেনাবেচা করা যায় না রাজউকে। অভিযানে তারই সত্যতা পেয়েছে দুদক।
আজকেও সকালে বসেছে আমাদের ডিডিদের নিয়ে, এডিদের নিয়ে বসেছে, এই ব্যাপারে তাদেরকে সাবধান করা হয়েছে। এর আগেও চেয়ারম্যান মহোদয়ের অফিস থেকে এটা হয়েছে, ট্রান্সফার হয়েছে, সেই সাথে সাসপেন্ডও হয়েছে। আমাদের আপনারা দেখবেন যে গত 5 মাসের মধ্যে অনেক সাসপেন্ড হয়েছে। আমি আসার পরে এখানে ফাইল গায়েব হয়, ফাইল উদ্ধার করেছে, এরকম তথ্য আপনাকে দিতে পারবো। উদ্ধার করা হয়েছে, যারা 5 বছর যাবৎ ঘুরতেছে পারছে না সেই ধরনের প্লটকে তাদের নামে দিয়ে দেওয়া হয়েছে। এই জাতীয় অনেক উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। Kai Aluminium. Better is now the best. খ্রিস্টীয় নতুন বছর বরণে দেশে দেশে ছিল নানা আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে ঐতিহাসিক বল ড্রপ ও আতশবাজির মাধ্যমে 2025 সালকে বরণ করে নেন লাখ লাখ মানুষ। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সেও ছিল নানা আয়োজন। ঘড়ির কাঁটা 12টার ঘরে পৌঁছাতেই বল ড্রপের মাধ্যমে শুরু হয় নতুন বছর 2025। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে তখন অন্যরকম এক দৃশ্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই দৃশ্য উপভোগ করতে জড়ো হন বহু মানুষ। সঙ্গীতের তালে তালে আনন্দে মেতে ওঠেন সবাই। কাউন্টডাউনের সঙ্গে সঙ্গে ঝিলমিল আতশবাজির চোখ ধাঁধানো প্রদর্শনীর সঙ্গে মিউজিক। লন্ডনের টেমস নদীর তীরে মুহূর্তেই তৈরি হয় মনোমুগ্ধকর এক আবহের। এভাবে লন্ডনে স্বাগত জানানো হয় খ্রিস্টীয় নতুন বছর 2025কে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান লন্ডনের মেয়র সাদিক খান। আতশবাজির আলোক ছটায় যেন চোখ ধাঁধিয়ে যাওয়া অবস্থা জার্মানির রাজধানী বার্লিনের ব্রান্ডেনবার্গ গেটে। প্রায় 10,000 মানুষ আতশবাজির প্রদর্শনী দেখতে ভিড় করেন। ফ্রান্সের প্যারিসে আর্ক ডি ট্রায়াম্ফ মনুমেন্টে নতুন বছরকে স্বাগত জানাতে জড়ো হন হাজার হাজার মানুষ। প্রিয়জনদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সবাই। মনোমুগ্ধকর আলোকসজ্জার দৃশ্য ক্যামেরাবন্দি করতেও ভোলেননি তারা। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে কোপাকাবানা সমুদ্র সৈকতে জাহাজের ওপর থেকে ছোড়া হয় আতশবাজি। সমুদ্রের তীর থেকে টানা 12 মিনিট ধরে চমৎকার সেই দৃশ্য উপভোগ করেন লাখো মানুষ। আয়োজন করা হয় কনসার্টেরও। কাউন্টডাউনের সঙ্গে সঙ্গে অন্ধকার আকাশে আলোর রোশনাই। খ্রিস্টীয় নতুন বছর 2025কে স্বাগত জানাতে ড্রোন শোয়ের মাধ্যমে নানা প্রতিকৃতি আঁকা হয় সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ শহরের আকাশে। দুবাইয়ের বুর্জ খলিফাতে টানা 9 মিনিট ধরে চলে নানা আয়োজন। চোখ ধাঁধানো আয়োজন ছিল কাতারের দ্বিতীয় বৃহত্তম শহর লুসাইলে। হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতি আর নানা রঙের আতশবাজির শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বর্ষবরণের আয়োজনে তাইওয়ানের রাজধানী তাইপের সবচেয়ে উঁচু ভবনে টানা 6 মিনিট ধরে চলে আতশবাজির মহোৎসব। এ সময় উপস্থিত ছিলেন গত নভেম্বরে বেসবল খেলায় বিজয়ী দলসহ উৎসুক দর্শনার্থীরা। এছাড়া জাপান, চীন, মেক্সিকো, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। টানা ক্রিকেটে 2025 সাল জুড়েই ঠাসা সূচি টাইগারদের। চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, আছে 4টা হোম আর 2টা অ্যাওয়ে সিরিজও। এবছরই অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন, যার জন্য গঠনতন্ত্র সংশোধন সহ ফারুক আহমেদের বোর্ডের চ্যালেঞ্জ পরিচালকদের আস্থা ফেরানো। মাহবুব রিমনের রিপোর্ট। নতুন প্রত্যাশায় নতুন বছরের হিম শীতল ভোরে আরও এক নতুন সূর্যোদয়। 24-এর ব্যর্থতা পায়ে মারিয়ে নতুন শুরুর অপেক্ষায় অহম, গর্ব আর প্রাণের ক্রিকেটও। আন্তর্জাতিক পর্যায়ে একটা ট্রফির জন্য ভক্তদের হাপিত্তেশ কি শেষ হবে এবার? বারবারই কথা দিয়েও কথা না রাখা টাইগাররা কি আনন্দাশ্রুতে ভাসাতে পারবেন গোটা জাতিকে? চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপ, আরও 2টা সুযোগ লিটন মিরাজরা পাবেন এবছরেই। এর বাইরে 6টা দ্বিপাক্ষিক সিরিজ, যার 4টাই হোম। বাংলাদেশ শুরু করবে 25 থেকে 27 টেস্ট সাইকেল। 2025 সাল জুড়ে মাঠে যেমন চ্যালেঞ্জ আছে ক্রিকেটারদের, ঠিক তেমনই মাঠের বাইরে বড় চ্যালেঞ্জ ফারুক আহমেদের বোর্ডের কাছেও। তাড়াতে হবে আলাদিনের রক্তচোষা দৈত্য শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, করতে হবে তার বাস্তবায়নও। দায়িত্ব নেওয়ার 4 মাস পেরিয়ে গেলেও এখনও স্ট্যান্ডিং কমিটি ঠিক করতে পারেননি ফারুক আহমেদ। অবস্থাটা এমন যে 10 ডিরেক্টরের একজনই পদত্যাগ করলেই দেখা যাবে কোরাম সংকট। আইসিসির নিয়ম মেনে এবছরই দিতে হবে নির্বাচন, যেখানে কাউন্সিলরশিপ ঠিক করা কিংবা সামঞ্জস্যপূর্ণ গঠনতন্ত্র সংশোধনও
বড় চ্যালেঞ্জ। ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিকেট কালচারকে আপনি ডেভেলপ করতে হবে। নেক্সট 5 বছরে কোথায় যেতে চাই, 10 বছরে কোথায় যেতে চাই। গতানুগতিক হয়তো আমরা খেলা খেলছি, বাংলাদেশে কোথাও লিগ হয় না ডিস্ট্রিক্টগুলোতে, এইগুলোকে আমাদের চালু করতে হবে। ওয়ার্কলোডটা আমরা যেন মেনটেন করতে পারি, যারা কোচ আছে, ফিজিও আছে, ট্রেনার আছে, আমাদের যেন কম্বিনেশনটা ভালো থাকে একটা ফাস্ট বলারের সঙ্গে সবার। চ্যালেঞ্জ তো সবসময় থাকবে প্রতিটা স্টেপে। তো প্লেয়ারদের সুস্থতা রাখা, ইনজুরি স্কিলফুলগুলির ডেভেলপ করা, টিম ম্যানেজমেন্টের এগুলোর দিকে নজর দেবে। সবচেয়ে বেশি নজর দিতে হবে বিসিবির, যেটা এটা এজ গ্রুপের। যদিও বাস্তবতা বলছে এসব হার্ডাল ঠিকঠাক উচ্চারণ কঠিনই হবে ফারুক আহমেদের বোর্ডের, তবে বেশ কিছু ইতিবাচক পরিকল্পনা আছে তাদেরও। গুরুত্বপূর্ণ বলছেন মাঠের ক্রিকেট। আমরা দারুণভাবে এটা মনিটর করতে চাই। আমরা চাই যে কাছ থেকে দেখতে পুরো কোয়ালিটি যেন মেনটেন হয়। অ্যাট দি এন্ড অফ দি ডে খেলোয়াড়রা যেন কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারে, তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার তারা যেন সেটা পায়। যা যা দরকার, যা যা প্রয়োজন আমরা চেষ্টা করবো ওটা ফুলফিল করতে, এবং ওদের থেকেও ফিডব্যাকটাও ওরকম চাচ্ছি। এর আগেও এমন আশ্বাসের বাণী শোনা গিয়েছিল সাবেক বোর্ড কর্তাদের কণ্ঠেও, তবে বাস্তবতায় বিস্তর ফারাক। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পেয়েও যদি না বদলাতে পারেন ফারুক আহমেদ, তবে ইতিহাসের দায় মুক্তিতে বাধা থাকবেন তিনি এবং তার বোর্ডও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরের জন্য আলাদা টার্গেট নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন বছরের প্রথম দিনে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যার সমাধানে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির আলোচনা চলছে। আমাদের তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স শুধু দেখেন তাহলে ইট ওয়াজ এ মিক্সচার এক্সপেকটেশন। ওই আমার যেই পরিকল্পনা মাথায় আছে ওগুলো সবগুলোই যাতে দেখতে পারি আমার যেই কয়দিন এই টেনিয়রে আছে, এক জায়গা থেকে 3-4 রকম ডিরেকশন যায়, তাই কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটর অলসো। সো আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই, মানে ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে, যেভাবে আমরা গিয়েছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রিয় গানগুলোর মধ্যে অন্যতমই হলো নতুন বইয়ের গান। বই পেয়ে আমি অনেক খুশি। স্কুলে স্কুলে উৎসবের আমেজ, বছরের প্রথম দিন পাঠ্য বই পেল কোমলমতিরা। প্রচ্ছদে জুলাই বিপ্লবের গ্রাফিতি, 20 জানুয়ারির মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়ের মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া সম্ভব, জানালেন উপদেষ্টা। নতুন বছরের প্রধান লক্ষ্য হত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। এবং ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, সন্ত্রাস মুক্ত রাজনীতির প্রত্যয় নেতাদের। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চায় বিএনপি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।